একটি সাধারণ সকাল যেন আজ অসাধারণ হয়ে উঠতে চলেছে, কারণ এক মহিলার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে এই দিনটি। সে এসেছে ডিএম অফিসে একটি অভিযোগ দায়ের করতে। তার হাতে ধরা একটি পুরনো ফাইল, যা তার ভাঙা স্বপ্নের সাক্ষ্য বহন করছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানকার জেলা শাসকের মুখোমুখি হয়ে সে দেখতে পেল তারই বিবাহবিচ্ছিন্ন স্বামীকে। সকালের আলো যেন কিছুটা ম্লান হয়ে গিয়েছিল, অথবা হয়তো তার জীবনের গভীর অন্ধকারই সূর্যের উদয়কে দেরি করিয়ে দিয়েছিল। ডিএম অফিসের সামনে সব সময়ের মতো ভিড় লেগেছিল, কিন্তু আজ সেই ভিড়ের মাঝে একটি এমন গল্প দাঁড়িয়েছিল যা শুধু একটি সাধারণ অভিযোগ নয়, বরং ভেঙে চুরমার হয়ে যাওয়া বিশ্বাস, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া সম্পর্ক এবং অপূর্ণ রয়ে যাওয়া আশার ভারী বোঝা নিয়ে এসেছিল। প্রিয়াঙ্কা ধীরে ধীরে পা বাড়িয়ে সেই জনসমাগমের মধ্যে নিজেকে মিশিয়ে দিল। তার পায়ে যেন কোনো প্রাণ ছিল না, কিন্তু মনে একটি শেষ আশার ক্ষীণ আলো এখনও জ্বলছিল। তার চোখের নিচের গাঢ় কালো দাগ স্পষ্টভাবে বলে দিচ্ছিল যে অনেক রাত ধরে তার চোখে ঘুম নামেনি। তার হাতে একটি পুরনো ফাইল ছিল, যার পাতাগুলো হালকা হালকা মোড়ানো ছিল, যেন সময় তার প্রতিটি পাতাকে ছুঁয়ে গেছে এবং প্রতিটি পাতায় তার অতীতের কষ্টের ছাপ রেখে গেছে। সে ফাইলটিকে নিজের বুকের সাথে এমনভাবে চেপে ধরেছিল, যেন সেটাই তার শেষ সম্বল এবং একমাত্র ভরসা। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা নিজেদের সমস্যায় আটকে ছিল। কেউ জমির কাগজ সামলাচ্ছিল, কেউ কোনো অফিসারকে গালমন্দ করছিল, কেউ বা ফোনে নিজের অসহায়তার কথা জানাচ্ছিল। কিন্তু প্রিয়াঙ্কার কাছে এই সব আওয়াজ অনেক দূর থেকে আসছে বলে মনে হচ্ছিল। তার কানে শুধু নিজের হৃৎস্পন্দনের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটি স্পন্দন যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল যে আজ যা হতে চলেছে তা তার পুরো জীবন বদলে দিতে পারে। সে একবার সেই ভবনের দিকে তাকাল। এর উঁচু দেওয়ালগুলো তার কাছে কোনো রায়ের মতো মনে হচ্ছিল, শক্ত, শীতল এবং অনর, যেন সেখানে শুধু আইন নয়, বরং মানুষের ভাগ্যও নির্ধারিত হয়। তখনই প্রহরীর কড়া আওয়াজ গুমড়ে উঠল, লাইনে ঠিকমতো দাঁড়িয়ে থাকুন। আর সে চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল। তার পা স্থির ছিল, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি কাঁপছিল। কিছুক্ষণ পর তার নম্বর এলো এবং তাকে ভেতরে যাওয়ার ইশারা করা হলো। সে একটি গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে ভেতরে পা রাখল। দপ্তরের ভেতরে পৌঁছাতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা তার মুখে এসে লাগল, কিন্তু তার ভেতরে যে অস্থিরতা ছিল তা তেমনই রয়ে গেল। সেখানে সবকিছু গোছানো ছিল, পরিষ্কার মেঝে, দেওয়ালে লাগানো নোটিশ বোর্ড, মানুষের আনাগোনা, কিন্তু প্রিয়াঙ্কার নজর কোথাও স্থির থাকতে পারছিল না। সে সোজা রিসেপশনের দিকে এগোল, যেখানে এক কর্মচারী ফাইলের মধ্যে আটকে ছিল। সে ওপরের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করল, কি কাজ? প্রিয়াঙ্কার গলা হালকা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে একটি অভিযোগ দায়ের করতে হবে, খুব জরুরি। কর্মচারীটি প্রথমবার মাথা তুলে তার দিকে তাকাল। তার চোখে লুকিয়ে থাকা ভয় আর ক্লান্তি সে এক নজরেই পড়ে নিল। সে ফাইলটা নিয়ে কয়েক সেকেন্ড দেখল এবং তারপর গম্ভীর গলায় বলল, বিষয়টি গুরুগম্ভীর মনে হচ্ছে। আপনাকে সরাসরি ডিএম সাহেবের সাথেই দেখা করতে হবে। বসে পড়ুন, ডাক আসবে। এ কথা শুনতেই প্রিয়াঙ্কার বুক আরও জোরে ধড়ফড় করতে লাগল। সে মাথা নাড়ল এবং এক কোণে রাখা চেয়ারে গিয়ে বসে পড়ল। তার চোখ মাটিতে স্থির হয়ে গেল, কিন্তু মগজে অতীতের পাতাগুলো খুলতে লাগল। সেই দিনগুলি যখন জীবন এত জটিল ছিল না, যখন প্রতিটি সকাল আশা নিয়ে আসত, যখন কারোর হাসি তার পৃথিবী হতো। কিন্তু আজ সেই স্মৃতিগুলোই তার মনে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সে নিজের চোখ বন্ধ করল, যেন সেই স্মৃতিগুলোকে আটকাতে চাইছিল। কিন্তু কিছু স্মৃতি এমন হয় যা বন্ধ চোখে আরও স্পষ্টভাবে দেখা যায়। তখনই একটি আওয়াজ তাকে বর্তমানে ফিরিয়ে আনল, প্রিয়াঙ্কাজি। সে চমকে মাথা তুলল। সামনে একজন পিয়ন দাঁড়িয়েছিল। আপনাকে ডিএম সাহেব ডেকেছেন। একথা শুনতেই তার হাত হালকা কেঁপে গেল। সে নিজের শাড়ি ঠিক করল, ফাইলটাকে শক্ত করে ধরল এবং ধীরে ধীরে সেই কেবিনের দিকে এগোতে লাগল, যেখানে তার ভাগ্য তার অপেক্ষা করছিল। প্রতিটি পা যেন ভারী হয়ে আসছিল। বুকের স্পন্দন এত দ্রুত হয়ে গিয়েছিল যে যেন বাইরে থেকেও শোনা যাচ্ছিল। কেবিনের বাইরে পৌঁছে তার পা আপনা আপনিই থেমে গেল। দরজায় লাগানো নেমপ্লেটের উপর তার নজর পড়ল, জেলা শাসক। ব্যাস, এতটুকু পরেই তার ভেতরে এক অদ্ভুত ভয় আরও বেড়ে গেল। সে কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থেকে নিজেকে সামাল। তার হাতের কাঁপুনি এখন আরও স্পষ্টভাবে অনুভব হচ্ছিল। সে গভীর শ্বাস নিল, যেন নিজেকে সাহস দিচ্ছিল,
এবং ধীরে করে দরজার হাতল চাপল। দরজা খুলতেই এক ঠান্ডা আর গুরুগম্ভীর হাওয়ার অনুভূতি হল। ভেতরের পরিবেশ একেবারে শান্ত ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন কেবিন, দেওয়ালে লাগানো তেরঙ্গা, একপাশে সাজানো ফাইল এবং মাঝখানে রাখা একটি বড় চেয়ার, যার উপর কেউ একজন বসেছিল, কিন্তু তার পিঠ প্রিয়াঙ্কার দিকে ছিল। প্রিয়াঙ্কা ধীর পায়ে ভেতরে পা রাখল। তার পায়ের শব্দও তার কাছে অনেক জোরালো মনে হচ্ছিল। স্যার। তার গলা খুব নিচু ছিল, কিন্তু সেই নিস্তব্ধতায় স্পষ্ট শোনা গেল। চেয়ারে বসে থাকা সেই ব্যক্তি কিছুক্ষণের জন্য শান্ত রইল। তারপর ধীরে ধীরে সে তার চেয়ার ঘোরাল। সেই মুহূর্তটি যেন থমকে গেল। সময় যেন তার গতি ভুলে গেল, এবং তার মুখটি সামনে আসতেই প্রিয়াঙ্কার শ্বাস সেখানেই আটকে গেল। তার চোখ একদম বড় হয়ে গেল। হাত থেকে ফাইলটা প্রায় পড়েই গিয়েছিল। বুকের ধুকপুকানি এক মুহূর্তের জন্য যেন থেমেই গিয়েছিল, কারণ সামনে বসে থাকা ব্যক্তিটি কোনো অচেনা অফিসার নয়, বরং তার নিজের অতীত ছিল। তার বিবাহ বিচ্ছিন্ন স্বামী অমিত। সেই মুখ যাকে সে একসময় খুব কাছ থেকে দেখেছিল। সেই চোখ যেগুলোতে একসময় তার জন্য ভালোবাসা ছিল। কিন্তু আজ সেই চোখে এক অদ্ভুত শীতলতা ছিল। অমিত কিছু মুহূর্তের জন্য একদম স্থির হয়ে গেল। তার নজর প্রিয়াঙ্কার ওপর স্থির হয়ে গেল, যেন সে বিশ্বাসই করতে পারছিল না যে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাই সেই জন যে একসময় তার জীবনের অংশ হয়ে তাকে ছেড়ে চলে গিয়েছিল। ঘরে কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি নিস্তব্ধতা ছেয়ে গেল। না কোনো আওয়াজ, না কোনো নড়াচড়া, শুধু দুটি হৃৎস্পন্দনের সংঘাত যা একে অপরকে চিনে ফেলেছিল। কিন্তু পরের মুহূর্তেই অমিত নিজেকে সামলে নিল। সে নিজের অনুভূতিগুলোকে মুখ থেকে পুরোপুরি সরিয়ে নিল এবং এক কঠোর অফিসারের মতো সোজা হয়ে বসল। তার গলায় এখন আর কোনো ব্যক্তিগত অনুভূতি ছিল না। হ্যাঁ, বলুন, কি সমস্যা? এই কথাগুলো শুনতেই প্রিয়াঙ্কার বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে গেল। যে মানুষের সাথে সে একসময় স্বপ্ন দেখেছিল, আজ সেই মানুষটি তাকে চিনেও অচেনা সেজে প্রশ্ন করছিল। তার চোখে জল ভেসে এলো, কিন্তু সে তা পড়তে দিল না। সে নিজেকে সামলাল, কারণ আজ সে এখানে কোনো সম্পর্কের জন্য নয়, বরং ন্যায়ের জন্য এসেছিল। সে কাঁপা হাতে ফাইলটি এগিয়ে দিল। স্যার, আমার ন্যায় বিচার চাই। অমিত ফাইলটি নিল। তার আঙুল হালকা কেঁপে উঠল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে নিয়ন্ত্রণ করে নিল। সে ফাইলটি খুলল এবং পড়তে শুরু করল। সে যত পড়তে থাকল তার মুখের ভাব বদলাতে লাগল। তার সামনে শুধু একটি মামলা নয়, বরং একটি গোটা গল্প খুলে যাচ্ছিল। ধোঁকা, শোষণ আর ধ্বংসের গল্প। সে এক মুহূর্তের জন্য নজর তুলে প্রিয়াঙ্কার দিকে তাকাল। তার চোখে এখনও সেই একই প্রশ্ন ছিল, কেন? কিন্তু সে কিছুই বলল না। ঘরে আবারও সেই নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু এবার সেই নিস্তব্ধতা আগের চেয়েও বেশি ভারী ছিল। যেন অতীত এবং বর্তমান দুটোই একসাথে সেই ঘরে উপস্থিত ছিল, এবং সেই মুহূর্তেই এক নতুন গল্পের শুরু হয়ে গিয়েছিল। এমন একটি গল্প যেখানে সিদ্ধান্ত হবে আইনের, কিন্তু তার প্রভাব পড়বে হৃদয়ে। অতীত কখনো হঠাৎ করে শেষ হয়ে যায় না, তা ধীরে ধীরে ফাটতে থাকে, ছোট ছোট ফাটল দিয়ে ভাঙে, এবং তারপর একদিন পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যায়। প্রিয়াঙ্কা আর অমিতের গল্পটাও কিছুটা এমনই ছিল। একটা সময় ছিল যখন তাদের পৃথিবীটা খুব ছোট, কিন্তু ভীষণ সুন্দর ছিল। অমিত এক সাধারণ পরিবারের ছেলে ছিল। বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু তার সংকল্প দৃঢ় ছিল। সে প্রতিদিন সকালে এক নতুন উৎসাহ নিয়ে উঠত এবং নিজের কাছে একটিই প্রতিশ্রুতি করত যে একদিন সে নিজের জীবন বদলে ফেলবেই। সেই সময়ই তার দেখা প্রিয়াঙ্কার সাথে হয়েছিল। প্রিয়াঙ্কা স্বভাবের দিক থেকে অত্যন্ত কোমল এবং বুদ্ধিমতী ছিল। তার চোখে স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নে কোনো লোভ ছিল না। সে সাধারণ জীবনযাপনেও খুশি থাকতে জানত। দুজনের প্রথম দেখা হওয়াটা খুবই সাধারণ ছিল, কিন্তু সেই সাক্ষাতে এক সততা ছিল যা ধীরে ধীরে তাদের একে অপরের কাছে নিয়ে এলো। তাদের কথাবার্তা বাড়তে লাগল, দেখা করা দীর্ঘ হতে লাগল, এবং একসময় এমন এলো যখন দুজনের জন্যেই একে অপরকে ছাড়া থাকা মুশকিল হয়ে গেল। অমিত যখন নিজের মনের কথা প্রিয়াঙ্কাকে জানালো, তখন সে এক মুহূর্ত না ভেবেই তা মেনে নিল। সেই সম্পর্ক কোনো সিনেমার গল্পের মতো ছিল না, কিন্তু তার মধ্যে যে সততা ছিল তা অনেক গভীর ছিল। পরিবারের সম্মতিতে দুজনের বিয়ে হয়ে গেল এবং এক নতুন জীবনের সূচনা হল। শুরুর দিনগুলো এতটাই সুন্দর ছিল যে প্রতিটি ছোট জিনিসেই আনন্দ পাওয়া যেত। একটি ছোট ঘর ছিল, কিন্তু তাতে ভালোবাসার কোনো অভাব ছিল না। প্রিয়াঙ্কা সকালে তাড়াতাড়ি উঠে ঘর সামলাত, অমিতের জন্যে খাবার বানাত, আর যখন সে সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, তখন তার একচিলতে হাসি সব ক্লান্তি দূর করে দিত।
সেই দিনগুলোতে টাকার অভাব অবশ্যই ছিল, কিন্তু মনের কোনো অভাব ছিল না। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। ধীরে ধীরে দায়িত্ব বাড়তে লাগল, খরচ বাড়তে লাগল, এবং তার সাথেই বাড়তে লাগল সমাজের নজর আর মানুষের কথা, প্রতিবেশীদের খোঁটা, আত্মীয়দের প্রশ্ন এবং বিশেষ করে প্রিয়াঙ্কার বাপের বাড়ির লোকেদের চাপ। এই সব ধীরে ধীরে তার মনে প্রভাব ফেলতে শুরু করল। এখনও তো কিছু হতে পারলি না, আর কতদিন এভাবেই চলবে? তুই কি ভেবে বিয়ে করেছিলি? এই ধরনের কথাগুলো এবার তার আশেপাশে প্রতিধ্বনিত হতে লাগল। শুরুতে সে এই কথাগুলোকে এড়িয়ে যেত, কিন্তু বারবার একই কথা শুনে তার মন ও দুর্বল হতে লাগল। সে অমিতকে অনেকবার বলল যে সে যেন বড় কিছু করে, তাড়াতাড়ি করে, কিন্তু সে নিজে জানত যে বড় স্বপ্ন সময় নেয়। সে কঠোর পরিশ্রম করছিল, কিন্তু ভাগ্য প্রতিবার তার সঙ্গ দিচ্ছিল না। তার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যেত, আর প্রতিটি ব্যর্থতার সাথে তার আত্মবিশ্বাস একটু একটু করে ভেঙে পড়ত। অন্যদিকে প্রিয়াঙ্কার ভেতরে অসন্তোষ বেড়েই চলেছিল। এখন তার সেই ঘরটিকেই ছোট লাগতে শুরু করল, যা একসময় তার সবচেয়ে প্রিয় মনে হতো। সেই জীবনটাই এখন বোঝা মনে হতে লাগল, যা একসময় তার সবচেয়ে বড় আনন্দ ছিল। আর এই দুর্বল মুহূর্তেই তার জীবনে এক নতুন নাম এলো, বিকাশ। বিকাশ এমন একজন মানুষ ছিল যে মানুষের দুর্বলতা চিনতে এবং তার ফায়দা তুলতে খুব ভালোভাবে জানত। সে দেখতে আকর্ষণীয়, কথায় মিষ্টি এবং মাথা থেকে অত্যন্ত চালাক ছিল। সে প্রিয়াঙ্কার সাথে সাক্ষাতের পর খুব তাড়াতাড়িই বুঝে নিল যে সে ভেতর থেকে অসন্তুষ্ট, এবং সেই দুর্বলতাকেই সে নিজের ফায়দার জন্য ব্যবহার করতে শুরু করে দিল। সে প্রিয়াঙ্কাকে দামি জীবনের স্বপ্ন দেখাতে লাগল, তাকেই বিশ্বাস জোগাতে লাগল যে সে এর চেয়ে অনেক ভালো জীবন পাওয়ার যোগ্য। শুরুতে প্রিয়াঙ্কা তার কথাগুলোকে গুরুত্ব সহকারে নেয়নি, কিন্তু যখন বাড়িতে মানসিক চাপ বাড়তে লাগল এবং বাইরে থেকে ক্রমাগত ওই একই কথা শুনতে পেল, তখন তার মনে সন্দেহ আর অসন্তোষ আরও গভীর হতে লাগল। এখন প্রতিটি ছোট কথায় ঝগড়া হতে লাগল। অমিত বোঝানোর চেষ্টা করত, কিন্তু তার প্রতিটি চেষ্টা প্রিয়াঙ্কার কাছে একটি অজুহাত মনে হতো। একদিন ঝগড়া এতটাই বেড়ে গেল যে প্রিয়াঙ্কা রাগের মাথায় এমন কথা বলে দিল যা যে কোনো সম্পর্ককে শেষ করার জন্য যথেষ্ট। তুমি জীবনেও কিছু হতে পারবে না। অমিত এই কথা শুনে কিছু মুহূর্তের জন্য একদম শান্ত হয়ে গেল। তার চোখে যে কষ্ট ছিল তা হয়তো যে কোনো চিৎকারের চেয়েও অনেক বেশি জোরালো ছিল, কিন্তু সে তাও কিছু বলল না। সে শুধু প্রিয়াঙ্কার দিকে তাকালো, যেন শেষবারের মতো দেখছে। সেই রাতেই প্রিয়াঙ্কা নিজের জিনিসপত্র গোছালো এবং পিছন ফিরে না তাকিয়েই বাড়ি ছেড়ে দিল। দরজা বন্ধ হওয়ার আওয়াজ যেন সেই বাড়ির সমস্ত আনন্দকেও চিরতরে বন্ধ করে দিল। কিছুদিন পর মামলাটি আদালত পর্যন্ত পৌঁছে গেল। বিকাশ চরম চালাকির সাথে পরিস্থিতি এমন করে তুলল যে প্রিয়াঙ্কার মনে হল সে সঠিক এবং অমিত ভুল। আদালতে দুজনে সামনাসামনি দাঁড়িয়েছিল, কিন্তু এখন তাদের মাঝে শুধু দূরত্ব ছিল। বিচারকের একটি রায় সব কিছু শেষ করে দিল, বিবাহ বিচ্ছেদ। সেদিন অমিত কোনো প্রতিবাদ করল না, সে কাউকে দোষ দিল না, শুধু একবার প্রিয়াঙ্কার দিকে তাকাল আর চুপচাপ সেখান থেকে চলে গেল। তার পা ভারী ছিল, কিন্তু তার মন তার চেয়েও বেশি ভারী ছিল। অন্যদিকে প্রিয়াঙ্কার সেই সময় মনে হল যে সে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার মনে হল যে এখন তার জীবন আরও ভালো হবে, কিন্তু সে এটা জানত না যে সে যেই রাস্তা বেছে নিয়েছে তা তাকে ধীরে ধীরে সেই অন্ধকারের দিকে নিয়ে যাবে যেখান থেকে ফেরা সহজ হবে না। আর এর সাথেই তাদের গল্পের সেই অংশটি শেষ হয়ে গেল যেখানে ভালোবাসা ছিল। এবার যা শুরু হতে চলেছিল তা হল সংগ্রাম, অনুশোচনা এবং এমন এক সত্য যা দুজনের জীবন চিরকালের জন্য বদলে দিতে চলেছিল। চেষ্টাও করল, কিন্তু চোখের জল যেন কোথাও হারিয়ে গিয়েছিল। কষ্ট এতটাই গভীর ছিল যে তা কান্নায়ও পরিণত হতে পারছিল না। পরের দিন যখন সে উঠল, তখন তার চোখে ঘুম নয়, বরং এক অদ্ভুত শীতলতা ছিল, যেন তার ভেতরে কিছু একটা মরে গিয়েছিল। কিন্তু সেই শীতলতার ভেতরেই কোথাও এক স্ফুলিঙ্গও ছিল, সেই স্ফুলিঙ্গ যা তাকে বারবার সেই একই কথা মনে করিয়ে দিচ্ছিল, তুমি জীবনেও কিছু হতে পারবে না। এই কথাগুলোই এখন তার জন্য আর অপমান নয়, বরং চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সে ঠিক করে নিল যে এবার সে নিজের জীবনকে এক নতুন দিশা দেবে। সে নিজের কাছে এক প্রতিশ্রুতি করল যে সে নিজের কষ্টকে নিজের দুর্বলতা নয়, বরং নিজের শক্তি বানাবে। শুরুটা সহজ ছিল না, বাড়ির অবস্থা আগে থেকেই খারাপ ছিল, তার উপর একাকিত্ব আর দায়িত্বের বোঝা। কিন্তু অমিত হার মানতে শেখেনি।
দিনে সে ছোট ছোট কাজ করত। কখনো কোনো দোকানে হিসেব লিখত, কখনো টিউশন পড়াতো, তো কখনো কোনো অফিসে অস্থায়ী কাজ করে নিজের খরচ চালাত। আর রাত হতেই তার আসল লড়াই শুরু হতো, বইগুলোর সাথে, নিজের সাথে এবং নিজের স্বপ্নের সাথে। সে ঘন্টার পর ঘন্টা পড়তে থাকত। কখনো কখনো এতটাই ক্লান্তি আসত যে বই হাতেই থেকে যেত আর চোখ বন্ধ হয়ে যেত। কিন্তু যেই তার নিজের অবস্থার কথা আর তার অতীতের কথা মনে পড়ত, সে সাথে সাথেই উঠে আবার পড়তে বসে যেত। তার কাছে না কোনো কোচিং ছিল, না কোনো বড় সহায়, শুধু এক জেদ ছিল আর একটি স্বপ্ন, আইএএস হওয়ার। প্রথম চেষ্টা সে পুরো আশার সাথে দিয়েছিল, কিন্তু ফলাফল তার পক্ষে আসেনি। রেজাল্টের দিন যখন সে তার রোল নম্বর তালিকায় দেখল না, তখন এক মুহূর্তের জন্য তার মন অবশ্যই ভেঙেছিল। কিন্তু এবার সে আগের মতো দুর্বল ছিল না। সে নিজেকে সামলাল আর নিজের ভুলগুলো বুঝতে লেগে পড়ল। সে তার দুর্বল বিষয়গুলোর ওপর আরও বেশি পরিশ্রম করল, নিজের সময়কে আরও ভালোভাবে ব্যবহার করতে শিখল। দ্বিতীয় প্রচেষ্টা আরও বেশি পরিশ্রমের সাথে দিল, কিন্তু ভাগ্য এবারও তার সঙ্গ দিল না। পরপর দ্বিতীয় ব্যর্থতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এক রাত সে ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে এক মুহূর্তের জন্য এই ভাবনাও এলো যে হয়তো সে সত্যিই কিছু হতে পারবে না। কিন্তু পরের মুহূর্তেই তার ভেতরের সেই স্ফুলিঙ্গ আবার জ্বলে উঠল। সে নিজেকে বলল, যদি আজ হার মেনে নি তবে সত্যি কিছুই হতে পারব না। আর সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিল যে সে আরও একবার চেষ্টা করবে। এবার সে নিজেকে পুরোপুরি বদলে ফেলল। তার দৈনন্দিন রুটিন, তার চিন্তাভাবনা, তার প্রস্তুতি, সব কিছু। সে তার প্রতিটি ভয়কে শেষ করার প্রতিজ্ঞা করে নিল। তৃতীয় চেষ্টার দিন যখন সে পরীক্ষা দিতে গেল, তখন তার মুখে কোনো ঘাবড়ানি ছিল না, বরং আত্মবিশ্বাস ছিল, যেন তার নিজের ওপর পূর্ণ ভরসা ছিল। আর যখন রেজাল্ট এলো, তখন এবার তার পরিশ্রম কাজে দিল। অমিতের নাম তালিকায় ছিল। সে আইএএস পরীক্ষা পাশ করে নিয়েছিল। সেই মুহূর্তে তার চোখে যে জল ছিল, তা শুধু আনন্দের ছিল না, বরং সেই সমস্ত কষ্ট, সংগ্রাম আর অপমানের ছিল যা সে বছরের পর বছর ধরে সহ্য করেছিল। সে আকাশের দিকে তাকাল, যেন সে নিজেকে প্রমাণ করে দিয়েছিল। ট্রেনিংয়ের পর যখন সে প্রথম পোস্টিং পেল এবং সে জেলা শাসক হল, তখন পুরো জেলা তার সততা, কঠোরতা এবং সিদ্ধান্তের প্রশংসা করতে লাগল। সে এখন এমন এক অফিসার হয়ে উঠেছিল যে শুধু আইনের জন্য নয়, বরং ন্যায় বিচারের জন্য পরিচিত ছিল। কিন্তু তার মনের কোনো এক কোণে একটি শূন্যতা আজও ছিল, সেই শূন্যতা যা হয়তো কখনো পূর্ণ হতে পারত না। অন্যদিকে প্রিয়াঙ্কার জীবন এমন এক মোড় নিল যার সে কখনো কল্পনাই করেনি। বিকাশের সাথে যে নতুন জীবনের স্বপ্ন সে দেখেছিল, তা খুব তাড়াতাড়িই ভাঙতে শুরু করল। শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল, দামি জামাকাপড়, বড় বড় প্রতিশ্রুতি, লোক দেখানো আনন্দ। কিন্তু ধীরে ধীরে বিকাশের আসল চেহারা সামনে আসতে লাগল। সে নিছকই এক চালাক আর স্বার্থপর মানুষ ছিল, যে প্রিয়াঙ্কাকে নিজের ফায়দার জন্য ব্যবহার করেছিল। সে তার নামে অনেক বেআইনি কাজ করেছিল, তাকে দিয়ে জোর করে নথিপত্রে সই করাল। আর যখন প্রিয়াঙ্কা সত্যিটা বুঝতে পারল এবং সে এর প্রতিবাদ করল, তখন বিকাশ তাকে ছেড়ে দিল। শুধু ছেড়েই দিল না, বরং তাকে একা আর বদনাম করে চলে গেল। এখন প্রিয়াঙ্কার কাছে না কোনো টাকা ছিল, না কোনো সহায়। সমাজের চোখে সে আগে থেকেই ভুল প্রমাণিত হয়ে গিয়েছিল। আর এখন তার কাছে শুধু অনুশোচনা বেঁচেছিল। প্রতিদিন তার নিজের ভুলের উপলব্ধি হতো। যে মানুষ তাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছিল, তাকে সে ছেড়ে এসেছিল। আর যার ওপর ভরসা করেছিল, সে তাকে ধ্বংস করে দিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তাকে ন্যায়বিচারের জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হলো। কিন্তু সব জায়গায় সে কেবল নিরাশাই পেল। অবশেষে কেউ তাকে পরামর্শ দিল যে সে যেন সরাসরি জেলাশাসকের কাছে যায়। সেটাই তার শেষ আশা ছিল। আর এই আশার ভরসাতেই সে আজ সেই দরজা পর্যন্ত পৌঁছেছিল, যেখানে ভাগ্য তাকে আবারও সেই মানুষের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছিল যাকে সে একসময় নিজে থেকেই তার জীবন থেকে বের করে দিয়েছিল। কিন্তু এবার গল্প বদলে গিয়েছিল। অমিত এখন একটি শক্তি ছিল, আর প্রিয়াঙ্কা এক ভেঙে যাওয়া সত্য। এবং এবার যা হতে চলেছিল তা শুধু একটি মামলার রায় ছিল না, বরং দুটো জীবনের সংঘাত ছিল, যার প্রভাব খুব গভীর হতে চলেছিল। জেলাশাসকের কার্যালয়ের সেই শান্ত অথচ থমথমে পরিবেশের কেবিনে এখন শুধু একটি মামলা নয়, বরং দুটি জীবনের অতীত আর বর্তমান সামনাসামনি দাঁড়িয়েছিল।
অমিত তার চেয়ারে ঠিক তেমনই স্থিতদ্ধি ভঙ্গিতে বসেছিল যেমন সে রোজ বসত, কিন্তু আজ তার সামনে রাখা ফাইল এবং তার সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কা সেই স্থিতিটাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সে ফাইলের পাতাগুলো একে একে উল্টাতে শুরু করল। প্রতিটি পাতার সাথে যেন একটি নতুন সত্য সামনে আসছিল। ব্যাংক লেনদেনের বিবরণ, জাল নথিপত্র, সম্পত্তির কাগজপত্র, এবং এই সবের মাঝে প্রিয়াঙ্কার নাম বারবার ব্যবহার করা হয়েছিল। এটা পরিষ্কার ছিল যে বিকাশ শুধু ধোকাই দেয়নি, বরং এক বিশাল ষড়যন্ত্র রচেছিল। অমিতের চোখ ফাইলের ওপর ছিল, কিন্তু তার মন অন্যদিকে চলে যাচ্ছিল। তার সেই দিনগুলোর কথা মনে পড়ছিল যখন প্রিয়াঙ্কা তার জীবনের অংশ ছিল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে বর্তমানে ফিরিয়ে আনল। সে ফাইলটি বন্ধ করল এবং তার নজর প্রিয়াঙ্কার দিকে তুলল। তার চাউনি শীতল ছিল, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা ঝড় শুধু সেই অনুভব করতে পারছিল। সে ধীর অথচ কঠোর গলায় বলল, তোমার ধারণা আছে এটা কত বড় একটি মামলা? প্রিয়াঙ্কা মাথা নিচু করে নিল। তার চোখ থেকে জল পড়তে লাগল। কিন্তু এবার সে সেগুলো আটকানোর কোনো চেষ্টা করল না। সে কাঁপা গলায় বলল, আমি সব জানি, আর আমি আমার ভুলটাও বুঝতে পেরেছি। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। সেই নিস্তব্ধতা, যার মধ্যে অনেক অপূর্ণ প্রশ্ন আর না বলা উত্তর লুকিয়েছিল। অমিত একটি গভীর শ্বাস নিল আর নিজেকে পুরোপুরি এক অফিসারের রূপে ঢেলে নিল। এখানে ব্যক্তিগত কোনো কথা হবে না, এখানে শুধু সত্য এবং আইনের কথা হবে। তার গলায় এখন কোনো আবেগগত কম্পন ছিল না, শুধু এক কঠোর সিদ্ধান্ত ছিল। প্রিয়াঙ্কা মাথা নাড়ল, কিন্তু তার মনে চলা অনুশোচনা এবার শব্দে পরিণত হতে চাইছিল। সে সাহস জুটিয়ে বলল, যদি সেদিন আমি আপনাকে বুঝতাম, তাহলে আজ আমি এখানে এই অবস্থায় থাকতাম না। এ কথা শুনতেই অমিতের আঙুল টেবিলের ওপর হালকাভাবে থেমে গেল। সে কয়েক সেকেন্ড পর্যন্ত কিছুই বলল না, যেন সে তার ভেতরে ওঠা ঝড়কে সামলাচ্ছিল। তারপর সে নজর তুলল আর সরাসরি বলল, জীবন যদি আর হয়তোর ওপর জ্বলে না প্রিয়াঙ্কা, সিদ্ধান্ত সেই সময়েই ঠিক বা ভুল হয়ে যায়। এই কথাগুলো খুব শান্ত ছিল, কিন্তু তার মধ্যে এক গভীর যন্ত্রণা লুকিয়েছিল। প্রিয়াঙ্কার কাছে এখন আর কোনো উত্তর ছিল না। সে মাথা আরও নিচু করে নিল। এবার সে বুঝে গিয়েছিল যে সে শুধু একজন মানুষকেই নয়, বরং একটা গোটা জীবনকে হারিয়ে ফেলেছিল। কিন্তু এখন আর কিছুই ফেরানো যেত না। তখনই অমিত ইন্টারকমটি তুলল এবং তার স্টাফকে কঠোর নির্দেশ দিল, এই মামলার তদন্ত এক্ষুনি শুরু করা হোক। বিকাশের সমস্ত ব্যাংক রেকর্ড, কল ডিটেলস এবং সম্পত্তির কাগজপত্র বের করো, কোনো তথ্য যেন বাদ না যায়। তার গলায় এখন সেই অধিকার এবং কঠোরতা ছিল যার জন্য সে পুরো জেলায় পরিচিত ছিল। নির্দেশ পেতেই পুরো প্রশাসন তৎপর হয়ে উঠল। পুলিশ টিম তৈরি করা হলো, রেকর্ড ঘাঁটতে শুরু করা হলো, আর প্রতিদিন নতুন নতুন প্রমাণ সামনে আসতে লাগল। এই পুরো সময়টা জুড়ে প্রিয়াঙ্কাকে বারবার অফিসে আসতে হতো। প্রতিবার সে সেই কেবিনেই দাঁড়িয়ে থাকত, এবং প্রতিবার তার চোখ অমিতের চোখের সাথে মিলিত হতো। কিন্তু এখন দুজনের মাঝে কোনো ব্যক্তিগত কথা হতো না, শুধু কাজের কথাই হতো। কিন্তু সেই নির্বাক চাহনিতে যা কিছু ছিল তা যে কোনো শব্দের চেয়েও অনেক গভীর ছিল। একদিন যখন সে একটি জরুরি নথিতে সই করাতে এলো, তখন হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে গেল, আপনি সত্যি অনেক বদলে গেছেন। অমিত তার দিকে না তাকিয়েই উত্তর দিল, সময় সবাইকে বদলে দেয়। প্রিয়াঙ্কা নিচু গলায় বলল, কিন্তু আপনি নিজেকে হারাননি, আমি হারিয়ে ফেলেছি। এবার অমিত তার দিকে তাকাল। তার চোখে এক মুহূর্তের জন্য কোমলতা দেখা দিল, কিন্তু পরের মুহূর্তেই সে আবার কঠোর হয়ে গেল। নিজেকে হারানো বা বাঁচানো, এটাও আমাদের নিজেদের সিদ্ধান্তের উপরই নির্ভর করে। এই কথা শুনে প্রিয়াঙ্কার চোখ আবার জলে ভরে এলো, কিন্তু এবার সে তা মুছে নিল, কারণ এবার সে বুঝে গিয়েছিল যে কাঁদলে কিছু বদলাবে না, তাকে তার কাজের মাসুল দিতেই হবে। তদন্ত এখন তার চূড়ান্ত পর্যায়ে ছিল। বিকাশের বিরুদ্ধে সমস্ত প্রমাণ মজবুত হয়ে গিয়েছিল, তাকে নোটিশ পাঠানো হয়ে গিয়েছিল, এবং এখন শুধু আদালতে চূড়ান্ত শুনানি বাকি ছিল। কিন্তু এই পুরো মামলার সময় যে সবথেকে বড় পরিবর্তনটি এসেছিল তা হল যে প্রিয়াঙ্কা এখন আর আগের সেই দুর্বল মেয়েটি ছিল না। সে তার কষ্টকে বুঝেছিল, নিজের ভুল স্বীকার করেছিল, এবং এখন সে সত্যের পাশে দাঁড়িয়েছিল। অন্যদিকে অমিত নিজের কর্তব্য আর নিজের অতীতের মাঝে এক ভারসাম্য বজায় রেখেছিল। সে নিজের মনকে কখনো নিজের সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তার করতে দেয়নি। আর এখন সেই দিনটি আসতে চলেছিল যখন আইন তার চূড়ান্ত রায় শোনাবে, এমন একটি রায় যা শুধু বিকাশের শাস্তিই নির্ধারণ করবে না, বরং প্রিয়াঙ্কা আর অমিতের গল্পের শেষ অধ্যায়টিও লিখবে। আদালতের সেই দিনটি কোনো সাধারণ শুনানির মতো ছিল না।
যেন পুরো শহরের নজর ওই রায়ের ওপরই টিকেছিল। কোর্টরুমে এক হালকা নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতার ভেতরে এক ভারী মানসিক চাপ লুকিয়েছিল। সকলেই জানত যে আজ শুধু একটি মামলার রায় হবে না, বরং এমন এক গল্পের অন্তও লেখা হবে যার মধ্যে ধোঁকা, অনুশোচনা, সংগ্রাম এবং ন্যায়বিচার সবকিছু মিশে আছে। সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বিকাশকে এখন আর ততটা আত্মবিশ্বাসী আর চালাক দেখাচ্ছিল না, যেমনটা সে একসময় হতো। তার চোখে ঘাবড়ানি স্পষ্ট ফুটে উঠছিল, কারণ আজ তার প্রতিটি মিথ্যের পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। অন্যদিকে প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিল। তার মুখে ক্লান্তি অবশ্যই ছিল, কিন্তু তার চোখে এখন এক অদ্ভুত সাহস ছিল, যেন সে নিজের কষ্টকে স্বীকার করে নিয়েছিল আর এখন সে সত্যের পাশে দাঁড়িয়েছিল। কিছুটা দূরে অমিত উপস্থিত ছিল, এক অফিসার হিসাবে পুরোপুরি শান্ত আর ভারসাম্যপূর্ণ, কিন্তু তার ভেতরে চলতে থাকা তোলপাড় কেউ দেখতে পাচ্ছিল না। শুনানি শুরু হল। আইনজীবীরা নিজেদের যুক্তি রাখল, কিন্তু এবার যুক্তির চেয়ে প্রমাণ বেশি মজবুত ছিল। ব্যাংক লেনদেনের বিবরণ, জাল নথিপত্র, সাক্ষীদের বয়ান সবকিছু পরিষ্কারভাবে এটাই বলে দিচ্ছিল যে বিকাশ এক সুপরিকল্পিত ষড়যন্ত্র করে প্রিয়াঙ্কাকে ব্যবহার করেছিল, তার নামে জালিয়াতি করেছিল এবং তারপর তাকে একা ছেড়ে দিয়েছিল। বিকাশের কাছে আর কোনো রাস্তা বাঁচেনি, তার প্রতিটি চালাকি আদালতের সত্যের সামনে হেরে গিয়েছিল। কিছুক্ষণ তর্ক-বিতর্কের পর বিচারক রায় শোনাল, বিকাশ দোষী এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রিয়াঙ্কাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হচ্ছে। এই কথাগুলো শুনতেই প্রিয়াঙ্কার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার এই জল দুর্বলতার নয়, বরং স্বস্তির ছিল। যেন বছরের পর বছর ধরে তার বুকের ওপর রাখা ভারী পাথর হঠাৎ সরে গিয়েছিল। কোর্টরুমে গুঞ্জন বেড়ে গেল, মানুষেরা নিজেদের মধ্যে কথা বলতে লাগল, কিন্তু প্রিয়াঙ্কা ওখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পা এখনও সেই রায়টিকে অনুভব করছিল। তার চোখ ধীরে ধীরে অমিতের দিকে উঠল। সে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তার চোখে কোনো জয়ের আনন্দ ছিল না, বরং এক শান্ত সন্তুষ্টি ছিল। সে নিজের কর্তব্য পালন করেছিল। কিছু মুহূর্ত পরই লোকেরা বাইরে যেতে লাগল এবং কোর্টরুম খালি হতে লাগল। প্রিয়াঙ্কা সাহস জোগাল এবং ধীরে ধীরে অমিতের দিকে এগোল। তার পা হালকা ছিল, কিন্তু মন ছিল ভারী। সে তার সামনে এসে থেমে গেল। কয়েক সেকেন্ড পর্যন্ত দুজনের মাঝে নীরবতা রইল, যেন দুজনেই বুঝতে পারছিল না যে কি বলা উচিত। তারপর প্রিয়াঙ্কা নিচু গলায় বলল, ধন্যবাদ, আপনি আমাকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন। তার গলায় সততা ছিল, কোনো লোক দেখানো ভাব ছিল না। অমিত কোনো ভাবান্তর ছাড়াই উত্তর দিল, আমি শুধু নিজের কাজ করেছি। তার গলায় সেই একই দূরত্ব ছিল যা গত কয়েকদিন ধরে তাদের মধ্যে তৈরি হয়েছিল। প্রিয়াঙ্কা একটি দীর্ঘশ্বাস নিল, যেন সে এমন কিছু বলতে চাইছিল যা তার মনে অনেক দিন ধরে চাপা পড়েছিল। সে ধীরে করে বলল, যদি সেদিন আমি আপনাকে বুঝতাম, তবে হয়তো আজ সবকিছু আলাদা হতো। এ কথা শুনতেই অমিত কিছু মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। তার চোখে অতীতের ছায়া ভেসে উঠল, সেই দিনগুলো, সেই কথাগুলো, সেই সম্পর্ক যা একসময় খুব খাঁটি ছিল। কিন্তু তারপর সে নিজেকে সামলাল। তার নজর আবারও স্থির হয়ে গেল। সে বলল, জীবনে কিছু সিদ্ধান্ত এমন হয় যা আমরা বদলাতে পারি না, এবং তাদের সাথেই বাঁচতে শিখতে হয়। প্রিয়াঙ্কা মাথা নিচু করে নিল, তার চোখে আবার জল এসে গেল। কিন্তু এবার সে তা মুছে নিল, কারণ এবার সে বুঝে গিয়েছিল যে অনুশোচনা শুধু একটি অনুভূতি মাত্র, তা অতীতকে ফিরিয়ে আনতে পারে না। সে হালকা হাসির সাথে বলল, আপনি আজও তেমনই আছেন, শুধু তফাৎ এটুকুই যে এবার আমি তা বুঝতে পেরেছি। অমিত কিছুই বলল না। সে শুধু একবার প্রিয়াঙ্কার দিকে তাকাল আর তারপর ঘুরে সেখান থেকে চলে গেল। তার পা মজবুত ছিল, আত্মবিশ্বাসে ভরপুর, কিন্তু তার মনের কোনো এক কোণায় এক হালকা ব্যথা অবশ্যই ছিল, যা সে হয়তো সারা জীবন নিজের সাথে নিয়েই চলবে। বাইরে বেরোতেই সে আকাশের দিকে তাকাল, যেন নিজেকেই একটি প্রশ্ন করছিল আর নিজেই তার উত্তর দিচ্ছিল। সে ঠিক কাজ করেছে। সে নিজের কর্তব্যকে বেছে নিয়েছে, আর এটাই তার পরিচয় ছিল। অন্যদিকে প্রিয়াঙ্কাও ধীরে ধীরে কোর্ট থেকে বাইরে বেরোল। তার হাঁটাচলা এখন আগের চেয়ে অনেক বেশি স্থির ছিল। তার চোখে এখন শুধু জল নয়, বরং এক নতুন উপলব্ধি ছিল। সে আজ শুধু ন্যায়বিচারই পায়নি, বরং নিজের জীবনের সবচেয়ে বড় শিক্ষাও লাভ করেছিল, যে সত্যিকারের সম্পর্ক কখনো টাকা বা লোক দেখানো স্বভাব দিয়ে তৈরি হয় না, বরং বিশ্বাস এবং বোঝাপড়া দিয়ে তৈরি হয়। আর একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে।
সে ধীরে ধীরে এগিয়ে গেল। এখন তার রাস্তা আলাদা ছিল, কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বেশি শক্ত ছিল। আর এরই সাথে তাদের গল্প শেষ হয়ে গেল। এমন একটি গল্প যা শেখায় যে জীবনে নেওয়া সিদ্ধান্তগুলোই আমাদের ভাগ্য লেখে এবং প্রতিটি মানুষকে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজেকেই নিতে হয়। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের এই নতুন এবং হৃদয়স্পর্শী গল্পটি। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের এই গল্পটির বিষয়ে কি মতামত সেটাও অবশ্যই লিখবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়। যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তবে এটিকে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য